আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে যে পর্বটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে যারা পূর্বের আমার এই সেট এবং ফাংশনের 3টি ক্লাস করেছো, তোমরা হয়তো অনেকেই 3টি ক্লাসের মাধ্যমে সেট সম্পর্কিত সকল বিষয় বুঝে গেছো। তো আমরা তারই ধারাবাহিকতায় ফাংশন চ্যাপ্টারটি করবো, অর্থাৎ তোমাদের সাধারণ গণিত বইয়ের 2.2 যে ফাংশন চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ফাংশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে নিই আসলে বেসিক্যালি আমাদের এই ফাংশন চ্যাপ্টার করতে গেলে কি কি বিষয়গুলো জানতে হবে। তো দেখো, আমাদের ডেফিনেটলি ফাংশন থেকে অন্যয় সম্পর্কে জানতে হবে, কার্তেশীয় গুণজটা কি সেটা জানতে হবে, যেটা আমরা ইতিমধ্যে অলরেডি জেনেছি, আবার আলোচনা করব আমরা এখানে। এছাড়া আমরা ফাংশন সম্পর্কে জানবো। ফাংশন সম্পর্কে আসলে এত ডিটেলস বিষয়বস্তু আছে ফাংশনের, কিন্তু আমরা যেহেতু সাধারণ গণিতে এতটা ডিটেলস জানবো না। তোমরা যদি কোনো স্টুডেন্টস ফাংশন সম্পর্কে খুব বেশি ডিটেলস জানতে চাও, সেক্ষেত্রে তোমরা আমার হায়ার ম্যাথ ক্লাসের অর্থাৎ হায়ার ম্যাথ ক্লাসের 1.2 চ্যাপ্টারটি তোমরা অবশ্যই দেখবে। ওখানে ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা ডোমেন রেঞ্জ সম্পর্কে জানবো। এতটুকু জানলে এছাড়াও আমরা এখান থেকে কিছু স্থানাঙ্ক বিষয়বস্তু সম্পর্কে জেনে নিব। তো এতটুকু জানলে আশা করছি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এসো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই। তো শুরুতে আমরা অন্যয় বিষয় সম্পর্কে জানবো। অন্যয়, এই অন্যয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। একে ইংরেজিতে রিলেশন বলা হয়। অন্যয়টা হচ্ছে যে দুইটা সেট, ধরো একটি সেট, বি হচ্ছে আরেকটি সেট, এই দুইটা সেটের মধ্যে যে কার্তেশীয় গুণ হবে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে কার্তেশীয় গুণজ হবে, তোমরা জানো কার্তেশীয় গুণজ হচ্ছে সেই দুইটার মধ্যে ক্রস গুণ হবে। কার্তেশীয় গুণজ করলে উপাদানগুলো ক্রমজোড় আকারে পাওয়া যায়। তোমরা জানো, আমরা ইতিমধ্যে এই পূর্বের ক্লাসে জেনেছি, এটা ক্রমজোড় আকারে উপাদানগুলো পাওয়া যায়। এই ক্রমজোড় উপাদানগুলো অবশ্যই অশূন্য হতে হবে, অর্থাৎ অন্যয় তৈরি করতে গেলে ক্রমজোড় উপাদানগুলো অশূন্য হতে হবে। এই অশূন্য উপসেট গুলোকে আমরা বলবো অন্যয় বা রিলেশন। ঠিক আছে? তো দেখো, আমরা আরো অন্যয়কে আরো একভাবে সংজ্ঞায়িত করতে পারি। ধরো এ ও বি দুইটা সেট, এই দুইটা সেটের মধ্যে এমন ভাবে সম্পর্ক স্থাপন করব যেন x বিলংস টু a হয়, অথবা বা এবং y বিলংস টু b হয়, এবং যে ক্রোমোজোম গুলো পাওয়া যাবে সেটা x, y আকারে। অর্থাৎ x এবং y আকারে ক্রোমোজোম পাওয়া যাবে। এদের মধ্যে সম্পর্ক এমন ভাবে স্থাপিত হবে যেন x এর এলিমেন্টটা আসে a থেকে আর y এর এলিমেন্টটা আসে b থেকে। যদি এইরকম ক্রোমোজোম আকারে লেখা যায়, তবে এই ক্রোমোজোমের অশূন্য উপসেটকে বলবো আমরা অন্যয়। দ্যাট মিন্স অন্যয় মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে একটা রিলেশন তৈরি করা, রিলেশন বিল্ড আপ করা। ঠিক আছে? অন্যয় থেকে মূলত বিভিন্ন ফাংশন তৈরি হয়। অন্য এবং ফাংশনের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা জেনে নিই বিষয়টা ফাংশনটা কি আসলে। ফাংশন বাস্তব জীবনে এতটা গুরুত্বপূর্ণ, গণিতের একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে পারো, এবং এই ফাংশনটা বাস্তবিক জীবনে অনেক প্রয়োজন। অনেক তোমরা বাসায় বসে যে মোবাইল ডিভাইসের মাধ্যমে আমার ভিডিওটা দেখছো, মোবাইল ডিভাইস হোক বা কম্পিউটার ডিভাইস হোক, প্রত্যেকটা ডিভাইসের প্রোগ্রামিং কিন্তু এক একটা ফাংশন দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ ফাংশন ছাড়া কিন্তু কোনো প্রোগ্রামে কাজ করবে না ঠিক মতো। তোমরা বিভিন্ন কম্পিউটার দোকানে দেখেছো বা বাসায় দেখেছো যে কম্পিউটার বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, এগুলোর কাজ করা হয়। এগুলো প্রত্যেকটার কাজ কিন্তু ফাংশন হিসেবে ফাংশন তৈরি করে কমপ্লিট করতে হয়। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যে করো, ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে গেছো, সেখানে একটা ক্লিক করেই তোমার আইডি ক্লিক করাতে তোমার সব ডিটেল চলে আসে, এবং তোমার নামে যদি কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাড করা হয় তাহলে কিন্তু পূর্বের অ্যামাউন্টের সাথে অ্যাড হয়ে যায়।
বেসিক্যালি এগুলো সবকিছুই ফাংশনের দ্বারা করা হয়েছে। তো ফাংশন জিনিসটা কি আসলে দেখো, ফাংশনটাকে আমরা অনেকটা সময় মেশিনের সাথে কম্পেয়ার করতে পারি, কারণ মেশিন একটা ফাংশন, তাই না? তো আগে আমি ফাংশনের ডেফিনেশনটা দেখো। ফাংশন হচ্ছে এ এবং বি, ধরো দুইটা সেট, এই দুইটা সেট এমন ভাবে সম্পর্কযুক্ত একে অপরের সাথে যে এর উপাদানের জন্য বি এর উপাদান পাওয়া যায়, এর উপাদানের জন্য বি এর উপাদান পাওয়া যায়। তবে যদি এরকম পাওয়া যায় তাহলে আমরা ওটাকে ফাংশন বলবো। অন্যভাবে যদি বলি যে এ ও বি এর মধ্যে এমন ভাবে সম্পর্ক আছে যে এ এর এলিমেন্ট ধরো এক্স, এক্স এর প্রত্যেকটা উপাদানের জন্য যদি ওয়াই এর মান পাওয়া যায়, এক্স এর প্রত্যেকটা উপাদানের জন্য যদি ওয়াই এর মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলবো। এখানে ওয়াই কে এক্স এর ফাংশন বলবো। কি বুঝতে পেরেছো? বোঝনি তো? এখনই এসো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নি। ধরো y ইকুয়াল x প্লাস 2, y ইকুয়াল x প্লাস 2, এটা একটা ফাংশন। y কে ফাংশন বলবো কখন? যদি x এর ভ্যালিড মানের জন্য, অর্থাৎ সংজ্ঞায়িত কোনো বাস্তব মানের জন্য, দ্যাট মিন্স হতে পারে সেটা 1 হলে দেখো y এর ভ্যালু আসছে 3, x এর মান যদি 2 হয় তাহলে y এর মান আসবে 4। এইভাবে x এর প্রত্যেকটি ভ্যালিড মানের জন্য y এর প্রত্যেকটি পৃথক পৃথক মান আসবে, তাই না? এগুলোকে আমরা সাধারণত করব ফাংশন। আমি এর আগেও বলেছি ফাংশন একটা মেশিনের সাথে কম্পেয়ার করতে পারো। তোমরা যদি খেয়াল করো, আমি একটা ফাংশন লিখি, ধরো f অফ x একটি ফাংশন, f হচ্ছে x এর একটি ফাংশন। ধরো সেই ফাংশনটা হতে পারে 1/x, সেই ফাংশনের ভ্যালুটা 1/x। এখন তুমি এই ফাংশনে x এর ভ্যালিড মান ইউজ করবে, এমন ভ্যালিড মান ইউজ করতে হবে যেন ফাংশনটা সংজ্ঞায়িত হয়। দ্যাট মিন্স সেটা 1 হতে পারে, 1/1 ইকুয়াল 1, f অফ 2 1/2 ইকুয়াল এটা হাফ, 3 এটা 1/3। ঠিক আছে? তাহলে এই যে x এর বিভিন্ন মান ব্যবহার করছি, পুরো ফাংশনটার একটা নির্দিষ্ট মান পাচ্ছি, তাই না? তাহলে আমরা f কে x এর একটি ফাংশন বলে থাকবে এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো ফাংশনের অনেক প্রকারভেদ আছে, তো আমরা আগেই বলেছি ফাংশনের প্রকারভেদ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব না, তবে আমরা শুধু অন্য এবং ফাংশনের সাথে কয়েকটা পার্থক্য দেখে নিব। দেখো আমি কয়েকটি ডায়াগ্রাম আঁকছি, একটু ডায়াগ্রাম গুলো ফলো করলে বুঝতে পারবে যে কোন অন্যয়গুলো আসলে ফাংশনের অন্তর্ভুক্ত হবে না। পৃথিবীর প্রত্যেকটা অন্যয় কিন্তু ফাংশন নয়, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ফাংশনই এক একটি অন্যয়। মনে রাখতে হবে পৃথিবীর প্রত্যেকটা ফাংশনই অন্যয় হবে, বাট সব অন্যয় কিন্তু ফাংশনের অন্তর্ভুক্ত হবে না। এই জিনিসটা মনে রাখবে। ধরো এ একটা সেট, বি একটা সেট, এই দুইটা সেটের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে, অর্থাৎ অন্যয় হয়েছে। এখন এ বি সি এর ভ্যালুর জন্য ধরো বি এর ভ্যালু আসছে 1, বি এর জন্য আসছে 2 এন্ড সি এর জন্য আসছে 3। এই জিনিসটাকে আমরা অন্যয় বলে থাকি। আমি পূর্বে বলেছি এটা অন্যয় হবে, এটা ফাংশনও হবে। অন্যয় ফাংশন দুইটাই হবে, তাই না? কারণ এ এর প্রত্যেকটি উপাদানের জন্য বি এর প্রত্যেকটি উপাদান আছে, অর্থাৎ প্রতিচ্ছবি আছে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা অন্যয় এবং ফাংশন দুইটাই হতে পারে। এখন দেখো আমি একইভাবে আরেকটি ফাংশন লিখলাম বা আরেকটি প্রতিচ্ছবিতে মান দিলাম। দেখো এ এর ভ্যালু দিলাম ABC, বি এর ভ্যালু দিচ্ছি 1 2। সো এ এর প্রতিচ্ছবি 1 দিলাম, সি এর প্রতিচ্ছবি 2 দিলাম। এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু অন্যয়, এটা, বাট এটা কিন্তু ফাংশন নয়। কেন ফাংশন হবে না এটা? কেন? দেখো এ সেটের প্রত্যেকটি উপাদানের জন্য বি এর প্রতিচ্ছবি কিন্তু পাওয়া যায় না। এইভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিচ্ছবি না পেয়ে থাকি তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না। এটা অন্যই হতে পারে, বাট এটা ফাংশন হবে না। এছাড়াও আরো কয়েকটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখে নিতে পারি। একটু দেখো, আমরা আরেকটি ডায়াগ্রাম আঁকছি।
ধরো এ বি সি, এখানে মান দেওয়া আছে 1 2 3 4। ধরো এ এর ভ্যালু আসলো 2, আবার এ এর প্রতিচ্ছবি একইভাবে একবার 1 আসলো একবার 2 আসলো, বি এর আসলো 3, সি এর আসলো 4। এটা ধরো এ, এটা বি। এটা কি বেসিক্যালি ফাংশন হবে? ফাংশন কিন্তু হবে না। সবসময় রাখবা যে আমি এর পূর্বে একটি ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম f of x equal to 1/x। তুমি এই ফাংশনে যদি 2 বসাও, এই ফাংশনে যদি 2 বসাও, দেখো এটা 1/2 হবে। তুমি যদি আবার ফাংশনে 2 বসাও তাহলে বেসিক্যালি 1/2 হবে, সেম ভ্যালু দিবে। বাট এখানে দেখো ফাংশনের যে মানটা ছিল, প্রথম এ যে মানটা ছিল সেটার জন্য কিন্তু দুইটা ভ্যালু তৈরি হয়েছে, দুইটা প্রতিচ্ছবি। এটা কখনোই ফাংশন হবে না। এটা অনয় কিন্তু ফাংশন নয়, অনয় কিন্তু ফাংশন নয়, ফাংশন নয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটি ডায়াগ্রাম দেখি, দেখো সি লিখলাম, আমরা এখানে ভ্যালু দিলাম 1 2 3 4। ধরো এর প্রতিচ্ছবি আসলো 1, বি এর প্রতিচ্ছবি আসলো 2, সি এর প্রতিচ্ছবি 3 আসলো। সরি 3 আসলো না, আমি এইখানে ছবি প্রতিচ্ছবি কমিয়ে দিই। খেয়াল করে দেখো এইখানে এর যে উপাদানগুলো তার প্রত্যেকটা প্রতিচ্ছবি কিন্তু ভিন্ন ভিন্ন আসে নাই, পৃথক পৃথক আসে নাই। এখানে বি এবং সি এর প্রতিচ্ছবি কিন্তু একই এসেছে। সো একই আসলে এটা কি ফাংশন হবে? ডেফিনেটলি এটা ফাংশন হবে। এটা ফাংশন, অন্যয় তো ডেফিনেটলি এটা অন্যয়। কেন এটা ফাংশন হলো? একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, দেখো তোমরা যদি একটু খেয়াল করো, f of x, f হচ্ছে x এর একটি ফাংশন, যে ফাংশনটার মান হচ্ছে x স্কয়ার। এইখানে তুমি যদি খেয়াল করো x এর জায়গায় 2 রিপ্লেস করো তাহলে রেজাল্ট হবে 4। তুমি যদি x এর জায়গায় -2 রিপ্লেস করো তাহলেও রেজাল্ট হবে 4। দুইটা আলাদা আলাদা মানের জন্য কিন্তু প্রতিচ্ছবি একই আসছে, তাই না? তাহলে এটাও একটা ফাংশন, বাট এটা অন্যয় এবং ফাংশন, ঠিক আছে? তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যয় হয় কিন্তু ফাংশন হয় না, ঠিক আছে? এবার আমরা বুঝে নিতে পারি যে অন্য এবং ফাংশনের ডোমেন রেঞ্জ আসলে বিষয়টা কি। তোমরা জানো যে একটু আগে বলেছি অন্যয়ের যেই উপাদানগুলো সেগুলো ক্রমজোড় আকারে থাকবে, ক্রমজোড়, তাই না? সেটা হতে পারে দেখো এরকম 2 1 3 2 3 4, আরো অনেক জিনিস হতে পারে। তো অন্যয়ের ক্ষেত্রে ডোমেনের যে ডেফিনেশন সেটা হচ্ছে দেখো যে কোন অন্যয়ের প্রথম উপাদানগুলো, কোন অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, অর্থাৎ 2 আর 3। অর্থাৎ কোন অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোর সেটকে আমরা বলবো ডোমেন, আর দ্বিতীয় উপাদানের সেটগুলোকে বলবো আমরা রেঞ্জ। দ্যাট ইজ 1 4। এইটা হচ্ছে আমার ডোমেন, ডোমেন, এটা রেঞ্জ, ঠিক আছে? তো ডোমেন রেঞ্জ বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। আরেকটা বিষয় এখানে একটু খেয়াল করো যে সাধারণত কোন ডোমেনকে এস, বড় হাতের ক্যাপিটাল এস বা আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এইটাকে কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা লিখতে পারি ডোম এস, ডোম এস। এটাকে লিখতে পারি আমরা রেঞ্জ এস বা ডোম আর রেঞ্জ আর, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। এছাড়াও আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ যদি বের করতে চাই, দেখো ফাংশনের ডোমেন রেঞ্জ, ফাংশনের ডোমেইন, ফাংশনের ডোমেইন জিনিসটা অনেক
গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? কারণ ফাংশনের ডোমেন নিয়ে অনেক, আসলে কি বলবো, আসলে অনেক পড়াশোনা আছে, ঠিক আছে? অনেকগুলো রুলস আছে এই ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে। ফাংশন ডোমেন জিনিসটা কি দেখো, কোন একটি ফাংশন এর এক্স আর ওয়াই যদি একটা ক্রমজোড় হয়, এক্স একটা স্বাধীন মান, ঠিক আছে? ধরো এরকম যে আমি একটু আগে বলেছিলাম যে এক্স এর মানের জন্য ওয়াই এর মান যদি পাওয়া যায়, তাহলে ওয়াই কে আমরা কি বলবো, ফাংশন বলবো কার, এক্স এর, তাই না? তাহলে এই যে এক্সটাকে, অর্থাৎ কোনো ফাংশন যে সকল স্বাধীন মান ব্যবহার করলে ফাংশনটি বাস্তব এবং সংজ্ঞায়িত হয়। আবারও বলছি, কোনো ফাংশনে যে সকল স্বাধীন মান ব্যবহার করলে ফাংশনটি বাস্তব এবং সংজ্ঞায়িত হবে, ওটাকে বলবো আমরা ফাংশনটির ডোমেন। আর এক্স কোনো ফাংশনের ডোমেনের, অর্থাৎ ডোমেন ব্যবহার করার পর ফাংশনটির যে মান পাওয়া যায়, ওটাকে বলি আমরা রেঞ্জ। একটা এক্সাম্পল আমরা যদি দিই, খেয়াল করো, আমরা পূর্বের একটা এক্সাম্পলকে এখন সামনে দাঁড় করাবো তোমার সামনে। কিভাবে, খেয়াল করো, এফ অফ এক্স ইকুয়াল 1/x, এটা একটা ফাংশন। এই ফাংশনে তুমি যদি লক্ষ্য করো, এটা একটা এক্স এর ফাংশন, তাহলে এক্স এর স্বাধীন মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে, বাস্তব হতে হবে। তাহলে যে সকল স্বাধীন মান এই ফাংশনে ব্যবহার করব, তারা প্রত্যেকে কি হবে, ডোমেন হবে। তবে অবশ্যই সেটা ফাংশনকে সংজ্ঞায়িত করতে হবে, বা ফাংশন অবাস্তব বা অনির্ণয় যেন না হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা ফাংশনে যদি 1 বসাই, রেজাল্ট হবে 1/1 ইকুয়াল 1। ফাংশনে যদি 2 বসাই, 1/2। ফাংশনে যদি আমরা 3 বসাই, তাহলে 1/3। এভাবে আমরা কন্টিনিউয়াসলি মান যত বসাই থাকবো, দেখো একটা ভ্যালিড মান আসে, তাই না? এখন একটু ব্যতিক্রমী হিসেবে আমি যদি ফাংশনে 0 বসাই, তাহলে দেখো 1/0 বসে গেল। এখন এই যে 1/0, এটা কি বেসিক্যালি ভ্যালিড মান কোনো? এটা কি সংজ্ঞায়িত মান? নো, এটা আনডিফাইন্ড মান, ঠিক আছে? এই মানটা অসংজ্ঞায়িত। তাহলে এই যে এক্স এর মান, এখানে 0 ধরা যাবে না। সো 0 এই ফাংশনের জন্য ডোমেন হবে না, ঠিক আছে? তাহলে ডোমেনটা বুঝতে পেরেছো যে ডোমেনের মানগুলো সাধারণত স্বাধীন হয়ে থাকে, এবং ডোমেনের মানগুলোর জন্য ফাংশনটাকে বাস্তব এবং সংজ্ঞায়িত হতে হবে। আর ডোমেনের মানের জন্য এই যে পুরো ফাংশনের যে রেজাল্ট আসছে, ফাংশনের যে মানগুলো আসছে, এগুলোকে বলবো আমরা রেঞ্জ। আশা করছি বুঝতে পেরেছো। আরো ডিটেল যদি তোমরা জানতে চাও, তাহলে তো পূর্বের মতো আবারও বলছি যে তোমরা হায়ার ম্যাথ ক্লাসের 1.2 চ্যাপ্টারটি অবশ্যই দেখে নিবে, ঠিক আছে? তো দেখো, আমরা অন্বয়, ফাংশন, ডোমেন, রেঞ্জ এই বিষয়গুলোটা বুঝতে পেরেছি। আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে হলে লেখচিত্র বিষয়ে একটু ধারণা থাকতে হবে। লেখচিত্র, দেখো, লেখচিত্র বোঝার আগে আমি স্থানাঙ্ক নিয়ে একটু বলি। স্থানাঙ্ক হচ্ছে কোন বিন্দুর অবস্থান নির্ণয়কে বলে স্থানাঙ্ক সাধারণত। এই স্থানাঙ্ক নিয়ে সর্বপ্রথম যিনি গবেষণা করেছিলেন, তিনি একজন জার্মান গণিতবিদ, যার নাম হচ্ছে রেনে দেকার্তে। রেনে দেকার্তে বীজগণিত এবং জ্যামিতির মধ্যে স্থানাঙ্কের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করেছিলেন, এবং তার এই ভূমিকাটা আসলে গণিত শাস্ত্রের জন্য অনেক মহা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? তো আমাদের যে স্থানাঙ্কের জনকের নাম, তিনি হচ্ছে রেনে দেকার্তে। তো তিনি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছিলেন। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কটা কি দেখো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুকে মূল বিন্দু হিসেবে কাউন্ট করতে হবে। এই দুইটা সরলরেখা, এটা মনে করো দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে এটা অবশ্যই ছেদবিন্দু হয়ে থাকবে। এই যে ছেদবিন্দু উৎপন্ন হলো, এই ছেদবিন্দুকে মূল বিন্দু হিসেবে কাউন্ট করতে হয়েছে। মূল বিন্দু হিসেবে কাউন্ট করে বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয় করাকে কার্তেশীয় স্থানাঙ্ক বা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। দেখো, এই যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলো এবং ছেদবিন্দুকে আমরা মূল বিন্দু ধরছি, ফলে 4টা ভাগে বিভক্ত হয়ে গেল, 4টা অঞ্চলে বিভক্ত হয়ে গেল। এর প্রত্যেকটা অঞ্চলকে যদি আমরা কাউন্ট করি,
নামে যে নামে অভিহিত করা হয়েছে এটা প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ চতুর্ভাগ। যদি আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই চিহ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে এই ঘরে কোন বিন্দুর অবস্থান শুধুমাত্র ধনাত্মক দুইটা বিন্দুর অবস্থান হবে। অর্থাৎ কোন বিন্দু যদি দুইটাই ধনাত্মক থাকে তাহলে ডেফিনেটলি তার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে। ঠিক আছে? যদি কোনো বিন্দুর অবস্থান মাইনাস এবং প্লাস হয়ে থাকে, অর্থাৎ যে ক্রমজোড় থাকবে, অর্থাৎ এক্স কমা ওয়াই, ঠিক আছে? স্থানাঙ্কের ক্ষেত্রে এই যে ক্রমজোড় গুলোর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম আছে। তোমরা জানো এক্স অক্ষের যে বিন্দুগুলো থাকে, এক্স অক্ষে এটাকে এক্স অক্ষ বলা হয়, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের বিন্দুকে আমরা বলবো ভুজ এবং ওয়াই অক্ষের যে বিন্দুগুলো পাবো সেটা কি বলবো আমরা? কোটি। এক্স অক্ষের বিন্দুর নাম হবে ভুজ, ওয়াই অক্ষের বিন্দুর নাম হবে কোটি। তো এখানে এক্স, ভুজ এবং কোটি দুজনই ধনাত্মক, এখানে ভুজটা ঋণাত্মক, কোটিটা ধনাত্মক। এখানে দুজনই ঋণাত্মক, এক্স এবং ওয়াই দুজনই। এই ঘরটা এক্স ধনাত্মক এবং ওয়াই ঋণাত্মক। এভাবে আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে আমরা যদি -2,3 এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলি, তাহলে বেসিক্যালি এটা কোথায় অবস্থান করবে? দেখো এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস, দ্যাট মিন্স দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? আমরা যদি এই এক্স অক্ষ বরাবর -2 ধরো, 2 এখানে আর উপরে 3, দ্যাট মিন্স এখানে এটা হচ্ছে -2, 3। এইভাবে আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি, তাই না? তো আশা করছি তোমরা স্থানাঙ্কের বিষয়টা বুঝতে পেরেছো। তো স্থানাঙ্কের বিষয়েও যদি তোমরা আরো ডিটেইলস জানতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে আমরা উচ্চতর গণিতের 11 11তে এই স্থানাঙ্ক বিষয়ে ডিটেইলস আলোচনা করব। সেখান থেকে তুমি স্থানাঙ্ক বিষয় যদি জানার আগ্রহ থাকে তোমরা ডিটেইলস জেনে নিতে পারবা। ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারের মূল বেসিক জিনিসগুলো ছিল এগুলোই, আসলে এগুলোর অন্তর্ভুক্ত ছিল। আশা করছি এই বেসিক জিনিসগুলো তোমরা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? তো দেখো আমাদের অনুশীলন 2.2 এর গাণিতিক সমস্যায় চলে আসলাম। আমরা একটু আগে বেসিক আলোচনা করেছি। গাণিতিক সমস্যার তোমরা যদি একটু খেয়াল করো, চ্যাপ্টারের 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে আশা করি এমসিকিউ গুলো সলিউশন করতে পারবে। ঠিক আছে? যদি কোনো এমসিকিউর ব্যাখ্যা তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা অবশ্যই সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আসলে দেখো আমরা একটা বোর্ডে একটা অঙ্ক তুলেছি যেখানে লেখা আছে যদি a ইকুয়াল সেট 3 4, b ইকুয়াল সেট 2 4, x is belongs to a এবং y is belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x is greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে কয়েকটা কন্ডিশন দিছে, দেখো 3টা কন্ডিশন দিছে টোটাল। কন্ডিশন নাম্বার 1 x এর মান a থেকে নিতে হবে। কন্ডিশন নাম্বার 2 y এর ভ্যালুটা নিতে হবে b থেকে, যে জোড়া হবে সেখানে x এর ভ্যালু নিতে হবে a থেকে, y এর ভ্যালু b থেকে। এবং দুইটার সম্পর্ক, দুইটার ভ্যালু এমন ভাবে নিতে হবে যেন প্রত্যেকটা ক্ষেত্রে, ক্রমজোড়ের প্রত্যেকটা ক্ষেত্রে x এর ভ্যালুটা y এর থেকে বড় হয়। ঠিক আছে? তো দেখো আমরা এটা সমাধান করি। এটার সমাধানে প্রথমে যে কাজটা করে নিব, আমরা যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেটা আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে a ইকুয়াল 3 4, b ইকুয়াল 2 4। খেয়াল করো এই যে দুইটা ভ্যালু দেখছো, এই দুইটা ভ্যালু সাপেক্ষে এবং কন্ডিশন সাপেক্ষে আমরা একটা অন্বয় তৈরি করব। সেই অন্বয়টা কি হবে? অন্বয়কে আমরা আর দিয়ে সূচিত করি। অন্যটা হবে যে x, y ক্রমজোড়া আকারে হবে, তাই না? such that x is belongs to a ক্রমজোড়া আকারে হবে এমন ভাবে যে x এর উপাদান a থেকে আসবে, y is belongs to b থেকে আসবে y, এবং আরো একটি কন্ডিশন আছে যেটা হচ্ছে x is greater than y। এই তিনটা কন্ডিশন সাপেক্ষে আমাকে ক্রমজোড়গুলো তৈরি করতে হবে।
তো তোমরা জানো যে ক্রোমোজোম তৈরি হয় দুইটা সেটের কার্টেসীয় গুণজের মাধ্যমে। তাহলে আমরা এই দুইটা সেটের কার্টেসীয় গুণজ করি। দেখো এখন A ক্রস B ইকুয়াল 3 4 ক্রস 2 4। ক্রসের হিসাবটা তোমরা আগে থেকে জানো, এরা অবশ্য জোড়া হয়ে আসবে। 3 এর সাথে একবার 2, আবার 3 এর সাথে 4, ঠিক আছে। আবার 4 এর সাথে 2 এবং 4 এর সাথে 4, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ হবে, তাই না? তো এখন দেখো আমাদের কন্ডিশন গুলো কি আদৌ ফিল আপ হয়েছে? সুতরাং আমরা নির্ণয় আরটা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করে দেখো। নির্ণয় আর, দেখো কন্ডিশন অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রথম যে উপাদানগুলো সেগুলো এ থেকে এসেছে এবং দ্বিতীয় যে উপাদান 2 4 2 4 এগুলো বি থেকে এসেছে। সো এই দুটো কন্ডিশন ফিল আপ হয়েছে। এখন আমাদের থার্ড কন্ডিশন এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড় হতে হবে। খেয়াল করো প্রথম যে জোড়াটা সেটা প্রথম উপাদান দ্বিতীয়টা থেকে বড়, দ্যাট মিন্স এটা অ্যাকসেপ্টেবল 3 2। দ্বিতীয় উপাদানে যাও তোমরা, দেখো প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে ছোট, এটা কি অ্যাকসেপ্ট হবে বলো? ডেফিনেটলি না। এর পরেরটাই খেয়াল করো 4 কিন্তু 2 এর থেকে বড়, দ্যাট মিন্স 4 2, এটা অ্যাকসেপ্টেবল। এবং লাস্ট উপাদানটা যেটা সেটার মধ্যে দেখো খেয়াল করো দুইটার ভ্যালু সেম, সো এটাও অ্যাকসেপ্টেবল হবে না। সো আমাদের নির্ণয়ে যে অন্যটি বের করতে বলা হয়েছে সেটি আমরা বের করে নিয়েছি। আশা করছি ম্যাথের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। এটা আমাদের 10 নাম্বার ম্যাথ ছিল। আমাদের পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে 11 নাম্বার। একদম সেম কোয়ালিটির অঙ্ক, সেম মেথডে তোমরা এটা বাসায় করে নিতে পারবে, ঠিক আছে? তো আমরা এর পরের ব্যতিক্রমী একটা অঙ্কে যাব। তো চলো। তো দেখো আমি আবার বোর্ডে আরেকটি তোমাদের 12 নম্বর অঙ্ক, যেটা পূর্বের অঙ্ক থেকে একটু ডিফারেন্ট। এই টাইপের অঙ্কগুলো সাধারণত ইজি থাকে এবং সাধারণত ক নাম্বারে বেশি আসে এই টাইপের অঙ্কগুলো। তো দেখো এখানে একটি ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশন থেকে আমাকে f of -1, f of 2, f of half বের করতে হবে। অর্থাৎ x এর রিপ্লেসমেন্টে -1, 2 এবং হাফ আমাকে পর্যায়ক্রমে বসিয়ে ভ্যালু বের করতে হবে। তো চলো দেখো আমরা এটা সলভ করে নেই। তো প্রথমে আমাদের যে মানটা দিয়ে দিয়েছে অর্থাৎ ফাংশনটা, সেই ফাংশনটা আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে f of x equal x to the power 4 plus 5x minus 3, এইটা মূলত ফাংশন। এখন আমরা এই ফাংশনে -1 বসিয়ে দেখি কি ঘটনা ঘটে। x এর যে মানটা বসবে, দেখো পুরো ফাংশনে যতগুলো x থাকবে প্রত্যেকের রিপ্লেসে এই -1টা বসে যাবে। দ্যাট মিন্স -1 to the power 4 plus 5 into -1 minus 3, প্রত্যেকটা জায়গায় কিন্তু -1 রিপ্লেস হয়ে গেছে। সো আমরা যদি ক্যালকুলেট করি, তোমরা জানো মাইনাস এর উপর পাওয়ার যদি জোড় হয় সেটা প্লাস হয়ে যায়, আর 1 এর উপর 4 করলে সেটা 1 থেকে যাবে। প্লাস ইনটু মাইনাস, দ্যাট মিন্স -5 minus 3 equal 1 minus 8, that means -7. So f of -1 এর ভ্যালু পেলাম -7। আমরা একইভাবে যদি f of 2 বের করতে চাই, পর্যায়ক্রমে আমরা এখানে 2 বসিয়ে দিব। দেখো তোমরা যারা বাসায় ম্যাথগুলো খাতায় তুলবে তারা প্রয়োজনে ভিডিওটা পজ করে খাতায় তুলতে পারবে, ঠিক আছে? আমরা ভিডিওটা বেশি যেহেতু একটু বেশি লং হয়ে যাচ্ছে আজকে বেসিক ক্লাস যেহেতু, ঠিক আছে, আমরা চেষ্টা করবো এই পুরো অধ্যায়টা দুইটা ক্লাসের মাধ্যমে, দুইটা পর্বের মাধ্যমে শেষ করে দেওয়ার, ঠিক আছে? তো দেখো আমরা f of 2 বের করছি, তার মানে এটা 2 to the power 4 plus 5 into 2 minus 3। তোমরা জানো 2 এর উপর পাওয়ার যদি 4 হয়, that means 16 plus 10 minus 3, 26 minus 3 equal 23, তাই না? আচ্ছা, এর পরের ভ্যালুটা দেখি আমরা। পরের ভ্যালু, that means half, তাহলে হাফ এখানে বসিয়ে দাও, plus 5 into half minus 3
1 এর উপর পাওয়ার 4 করলে 1, 2 এর উপর পাওয়ার 4 করলে 16 প্লাস 5/2 মাইনাস 3। এটাকে আমরা লসাগু করে ফেলি, যেহেতু যোগ বিয়োগের হিসাব, ডেফিনেটলি লসাগু হবে 16। তাহলে এখানে 1 16 16 এর মধ্যে ভাগ যায় একবার, 1 into 1 equal 1, 2 16 এর মধ্যে ডিভাইড যায় 8 বার, 8 into 5 that means 40 মাইনাস 16 3 মাল্টিপ্লাই হবে, গুণ হয়ে যাবে সরাসরি। তাহলে 3 into 16 equal 48। সো আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি 41 minus 48 divided by 16, that means minus 7/16। সো আমরা তিনটা আলাদা আলাদা ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা ফাংশনের বেসিক আলোচনা করলাম আজকে, আর সাথে দুইটা অঙ্ক সলিউশন করলাম, যে বেসিকের সাপেক্ষে দুইটা অঙ্কের সলিউশন, যেন তোমরা বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারো, এই জন্যই। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, এবং আমরা লাস্ট আরো একটি ক্লাস করব, যেটা 2.1 এবং 2.2, এই দুইটা মিক্স কয়েকটি সৃজনশীল প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো তোমরা বাসায় ভালো মতো পড়াশোনা করো, সকলেই বাসায় থাকো, সেফ থাকো, এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সুস্থতা কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।